হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছো সবাই। তোমাদের সকলের জন্য নিয়ে আসলাম আজকে একটা নতুন বাংলা ডেমো ক্লাস এবং আশা করছি এই ডেমো ক্লাসটাতে তোমরা আজকে আমার সাথে থাকলে তোমাদের ২ বিঘা জমি এই কবিতাটা নিয়ে যত সমস্যা আছে সবকিছু আমরা সলভ করে দিব। সো যারা যারা জয়েন করবে তারা একটু অপেক্ষা করো, আমাদের স্টুডেন্টরা আসা মাত্রই আমরা ক্লাসটা ফুল স্পিডে শুরু করে দিতে চাই। ২ বিঘা জমি কিন্তু আমাদের ক্লাস 8 এর জন্য একটা খুবই ইম্পর্টেন্ট কবিতা, বিকজ আমরা এই ২ বিঘা জমিকে যেভাবে দেখি, এই কবিতাটা থেকে কিন্তু বহু নির্বাচনী আসার সুযোগ আছে। এই কবিতা থেকে কিন্তু আমার সিকিউ আসার সুযোগ আছে। এই কবিতা থেকে কিন্তু আমার শর্ট কোয়েশ্চেনের মতো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন তুমি এই কবিতা তোমরা রাখতে পারো। তার মানে আমাদের এই অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের যেই কবিতাটা সব থেকে গুরুত্ব বহন করে সেই রকম একটা কবিতা আজকে আমরা পড়বো। ২টা কবিতা আছে আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বঙ্গভূমির প্রতি এবং আরেকটা হচ্ছে এই ২ বিঘা জমি। তো ২ বিঘা জমি যদি তুমি ঠিক করে না পড়ো তাহলে তোমার কাছে কিন্তু এই ক্লাস মানে কবিতাটা কিন্তু পরবর্তীতে অনেক বেশি মনে হবে যে না আমি বুঝতেছি না। ঠিক করে যদি না পড়ো তাহলে বুঝতে পারবা না। তো আমি একটু সময় দেই, হ্যাঁ? আমাদের স্টুডেন্টরা আসুক। অনেকেই মনে হয় এখনো জয়েন করে নাই। সবাই ওয়েট করতেছে, জয়েন করবে। সো অ্যাটেন্ডেন্সটা মনে হয় একটু সময় দেওয়া লাগবে। ঠিক আছে, সো আমাদের ইউজারদের কাছে ঠিকই যাচ্ছে। তো আশা করতেছি আমাকে দেখা এবং শোনা যাচ্ছে ঠিকঠাক। আমি অ্যাটেন্ডেন্স নাম্বারটা দেখতে পাচ্ছি না এখানে যে তোমরা কতজন আসছো। ঠিক আছে, তোমাদের নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না, এই জন্য আমি একটু কনফিউজড যে তোমরা আদতেও এই ক্লাসে আছো নাকি তোমরা দেখতে পাচ্ছ না বা কিছু ঝামেলা হচ্ছে কিনা। একটা পোল ফায়ার করেছি, একটা পোল যাওয়ার কথা তোমাদের কাছে। ইয়েস নো তে জানাবা, যদি স্যারকে দেখতে পাওয়া যায় জানাবা ইয়েস, যদি না দেখতে পাও না শুনতে পাও তাহলে বলবা নো। আমি দেখতে পাচ্ছি পোলে পোল দিয়েছি। ঠিক আছে। ক্লাস 8 এর স্টুডেন্টরা অনেকেই আমি দেখছি কেউই ভোট দেয় নাই। সো স্টুডেন্ট আমার মনে হয় এখনো এসে পারে নাই। স্টুডেন্ট না এসে পারলে তো আমাদের ওয়েট করতে হবে। আম হুম। সো যারা যারা বুক করছো তোমাদের মধ্যে অনেকেই আসছো এই ক্লাসটা পরে দেখতেছো বা অনেকেই আসছো এই যে জয়েন করা শুরু করছে স্টুডেন্ট। এতক্ষণ স্টুডেন্ট আমি খুঁজে পাচ্ছিলাম না, এখন এই যে আস্তে আস্তে স্টুডেন্টস বাড়তেছে, অ্যাটেন্ডেন্স বেড়ে গেছে। সো তোমরা যারা যারা আজকে এই যে অ্যাটেন্ডেন্স বাড়তেছে, ভেরি গুড। আই ওয়াজ হোপিং যে তোমরা ক্লাসে আসবা কখন। সো যারা যারা জয়েন করেছো, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আছি তোমাদের সাথে, তোমাদের লিমন ভাইয়া। এবং আজকে আমাদের এই ডেমো ক্লাসটাতে আমরা মূলত পড়বো বাংলা ফার্স্ট পেপারের সব থেকে গুরুত্বপূর্ণ কবিতা, যেটার নাম ২ বিঘা জমি। ২ বিঘা জমি কবিতা থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষায় আসে। স্যার, ইয়েস। রিফাত হোসেন, তোমার কমেন্ট আমি দেখতে পাচ্ছি। তার মানে রিফাত হোসেন কোনোভাবে কমেন্ট করতে পারতেছে। বিদ্বেষী সরকার কমেন্ট করতে পারতেছে, ভেরি গুড। তার মানে স্টুডেন্ট আছে, রুকাইয়া আছে আমার সাথে, আমার সাথে আছে বিদ্যাময়ী সরকার, আমার সাথে আছে স্যার আপনি ভালো আছেন? ইয়েস, আলহামদুলিল্লাহ লিমন স্যার ভালো আছে। আমার সাথে আছে মাইশা, ফামিদা, অনিলা যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি সালমা, যুক্ত হয়েছে তাসফির ইসলাম সায়েম, আমার সাথে যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি রিফাত, ইয়াস রিফাতের নাম আমি পড়লাম। আমার সাথে যুক্ত হয়েছে আয়েশা আক্তার, আমার সাথে যুক্ত হয়েছে সাবিহা ইসলাম আমি দেখতে পাচ্ছি, আমার সাথে যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি অনিলা, আমার সাথে যুক্ত হয়েছে মরিয়াম আক্তার রূপা। সো যারা যারা জয়েন হয়েছো চলো তোমাদের জন্য ক্লাসটা শুরু করে দিই। মোহাম্মদ সিয়াম আছে। সো তোমরা কি সবাই ফ্রি স্টুডেন্ট? আসসালামু আলাইকুম লিমন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে চিনো কিভাবে? তোমাদের মধ্যে কারা কারা ফ্রি আর পেইড স্টুডেন্ট আমাকে বলো তো। তুমি কি পেইড স্টুডেন্ট? যদি পেইড স্টুডেন্ট হও বলবা ইয়েস, আর যদি ফ্রি স্টুডেন্ট হও তাহলে বলবা নো। ঠিক আছে, তুমি কি পেইড স্টুডেন্ট মানে অনলাইন ব্যাচের স্টুডেন্ট কিনা? হ্যাঁ, অনেকে পেইড স্টুডেন্ট বুঝবে না, আলাদা বুঝবে না। তুমি কি ফ্রি স্টুডেন্ট এটা বলো।
যারা ফ্রি স্টুডেন্ট তারা দিবে ইয়েস, আর যারা হচ্ছে পেইড স্টুডেন্ট অনলাইন ব্যাচের স্টুডেন্ট তারা বলবা যে আমি অনলাইন ব্যাচের, বা নো দিবা তারা। ঠিক আছে, আমি একটা পোল দিচ্ছি আবার, দেখি তোমাদের কাছ থেকে আমি একটু বোঝার চেষ্টা করতেছি কারা আমার পুরাতন বাচ্চা কাচ্চা আর কারা হচ্ছে নতুন আসছে। এটা বলো, ফ্রি স্টুডেন্ট? আমি পোল দিব, ফ্রি স্টুডেন্ট যদি হও তাহলে দিবা ইয়েস আমি ফ্রি স্টুডেন্ট, আর যদি বলো না আমি ফ্রি স্টুডেন্ট না, আমি আপনাদের কাছ থেকে অনলাইন ব্যাচে পড়ি, তাহলে দিবা নো। ও ফাহমিদা অনিলা পেইড ব্যাচের স্টুডেন্ট, ইয়েস। তোমার নামটাও আমার শোনা শোনা লাগতেছিল। রিফাত হোসেন দিছে নো, নো স্যার। সবাই ফ্রি স্টুডেন্ট কিনা এটা একটু বলো। তোমরা মনে হয় অন্য উত্তরটা দিচ্ছ। ফ্রি স্টুডেন্ট, ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো বলো। দেখি পোল দিছি তোমাদেরকে একটা, সেই পোলটা উত্তরটা দাও। দেখি আমি কতজন ফ্রি স্টুডেন্ট আছে এটা একটু আমি বের করার চেষ্টা করি। পেইড স্টুডেন্টও আসে আমাদের, অনেক পেইড স্টুডেন্ট বাচ্চারা ওরা আসে, এসে ওরা হলো ক্লাস করে, কারণ ওরা আমাদের ক্লাস এত করছে ওরা বাদ দিতে চায় না। ওকে, সো ফ্রি স্টুডেন্ট অনেকেই আছে, আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ফ্রি স্টুডেন্ট। সবাই আমাদের ক্লাস আজকে প্রথমবারের মতো লিমন স্যারের সাথে ক্লাস করতেছে, সো সবাইকে ওয়েলকাম। আর একটা জিনিস আমি 100% বলতে পারি, আজকের ক্লাসটা যদি তুমি শতভাগ মন দিয়ে করো তাহলে আমার অনলাইন ব্যাচের স্টুডেন্টের মতো তোমারও 2 বিঘা জমিতে কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক। অলরাইট, আমার নাম হচ্ছে লিমন ভাইয়া। আমি তোমাদের মতো বাচ্চাদেরকে পড়াই 6 বছর, 10 মিনিট স্কুলে পড়াই প্রায় 3 বছর, 2.5 বছরের মতো। ঠিক আছে, সো চলো শুরু করা যাক। আজকে আমরা পড়বো 2 বিঘা জমি। তুমি আবার একটা ক্লাস করেছো হামিদ, ঠিক আছে, আজকে আরেকটা ক্লাস করো। আজকে আমরা পড়ছি 2 বিঘা জমি। এই 2 বিঘা জমিতে অনেকগুলো চরিত্র আছে, 3টা চরিত্র আছে মূলত। এই ভদ্রলোক যে হাত জোর করে আছে ওর নাম হচ্ছে উপেন, ওর নাম হচ্ছে উপেন। আর এই যে ভদ্রলোক, এই ভদ্রলোকের নাম হচ্ছে, এই ভদ্রলোকটা হচ্ছে জমিদার। ঠিক আছে, এবং ওই ছাতা ধরছে হচ্ছে মালি। তো আমরা এই 2-3 লোককে নিয়ে আজকে কবিতাটা পড়বো। সো 2 বিঘা জমি কবিতাটা একটা কাহিনী কবিতা। এই কবিতায় একটা কাহিনী বর্ণনা করা হয়েছে। কাহিনীটা বর্ণনা করেছেন উপেন। রবীন্দ্রনাথ নিজে উপেন হিসেবে এই গল্পটা বলেছেন বা এই কবিতাটা বলেছেন। তো প্রথমে আসো, উপেন সে বলছে তার একটা খারাপ পরিস্থিতি হয়েছে, ওই পরিস্থিতির মধ্যে সে বলছে, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। শুধু বিঘে 2 মানে হচ্ছে টোটাল 2 বিঘে আমার ভুই ছিল। ভুই মানে হচ্ছে জমি। সবাই বইতে দাগাতে পারো, তোমরা বইতে দাগিয়ে রাখতে পারো। বলতেছে আমাদের মাত্র 2 বিঘে জমি, আমার মাত্র 2 বিঘে জমি ছিল, বাকি সব কিছু আর সবই গেছে ঋণে, সবকিছু আমি ঋণে হারিয়ে ফেলেছি। বাবু বলিলেন, বাবু হচ্ছে যে জমিদার মানুষ, সে জমিদার আসছে। তো উপেন বলতেছে যে আমি হচ্ছে আমার মাত্র 2 বিঘা জমি ছিল, এবং একজন জমিদার হঠাৎ করে আমার কাছে আসলেন, এসে বললেন, বুঝেছো উপেন? মানে উপেন আমার নাম, আমাকে বলতেছে উপেন তুমি কি বুঝছো, তোমার জমিটা আমি কিনে লইব। এই জমি লইব কিনে, লইব কিনে মানে আমি কিনে নিব। এটা শুনে তো উপেনের ভয় লেগে গেছে যে আমার মাত্র 2 বিঘা জমি আছে, এই বাকি বাকি সবকিছু ঋণে চলে গেছে, এই 2 বিঘা জমিও জমিদার মশাই নিয়ে নিবে। শুনে তোর মনটা বেশ ছটফট করছে। ও বলল, কহিলাম আমি, তুমি ভূস্বামী। ভূস্বামী মানে হচ্ছে যার অনেক জমি, অনেক জমির মালিক। বলল, কহিলাম আমি, তুমি ভূস্বামী মানে তোমার তো অনেক ভূমি আছে, ভূমির অন্ত নাই। অন্ত নাই মানে হচ্ছে শেষ নাই। বলছে যে দেখো আমার তো মাত্র 2 বিঘা জমি আছে বাবু মশাই, তুমি তো একজন ভূস্বামী যার অনেক ভূমি আছে, তুমি কখনো তুমি আমার কাছ থেকে এই মানে তুমি তো ভূস্বামী যার অনেক জমি আছে, তোমার তো ভূমির শেষ নাই, কিন্তু তুমি চেয়ে দেখো আমার বড় জোর মরিবার মতো ঠাই আছে। মরিবার মতো ঠাই মানে হচ্ছে এটাই লাস্ট জায়গা, এখানেই আমার মরতে হবে, মানে আর কোনো জায়গা নাই, মানে মরার জায়গার মতো বুঝাইছে যে আমার অল্প একটু আছে। ঠিক আছে, মানে আমার মাত্র 2 বিঘা আছে, এই জায়গায় আমি মানে মরার মতো একটা ঠাই, এইটুকু একটা জায়গা, এর বাইরে আর কোনো জায়গা নাই, এভাবে বলতেছে। তো বললো যে দেখো বাবু, তুমি তো ভূস্বামী, তোমার তো অনেক ভূমি, তুমি প্লিজ তুমি প্লিজ
আমার এই মরার মতো যে ঠাই মাত্র 2 বিঘা জমি, এটা তুমি নিও না। এবার রাজা বা জমিদার তো রেগে গেছে, কত বড় সাহস, 2 বিঘা জমিও দিবে না। বলতেছে, শুনে রাজা বলল উপেনকে যে, বাপু, উপেন বাপু, জানো তো হে, করেছি বাগানখানা, আমি একটা বাগান করেছি, পেলে 2 বিঘে, প্রস্থে ওদিঘে, সমান হইবে টানা, ওটা দিতে হবে। মানে বাবু মশাই বলতেছে, দেখো উপেন, আমি একটা বাগান করছি, তোমার ওই 2 বিঘা জমি যদি আমি পাই, তাহলে আমার বাগানটা দৈর্ঘ্য এবং প্রস্থ, লম্বা এবং চওড়া 2 দিকে সমান হবে, ওটা দিতে হবে, তোমার জমিটা আমার লাগবে। তার মানে বাগানটা করার জন্য জমিদার কোনোভাবেই জমিটা ছাড়তেছে না, ওটা দিতে হবে, তোমার জমিটা আমাকে দিতেই হবে, কোনো কথা আমি শুনবো না। এটা শুনে উপেন তো আরো ভয় পেয়ে গেছে। ও বলল, কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, বক্ষে মানে হচ্ছে বুকে, পানি মানে হচ্ছে হাত, বুকে হাত জোর করে তখন বললাম, সজল চক্ষে, মানে আমার চোখ তো মানে ভিজা, পানি মানে পানি আসতেছে, কান্না আসতেছে, এরকম একটা ভাব। সজল চক্ষে মানে আমার আমার চোখ ভিজে গেছে, মানে ভয় পেয়ে গেছে আমি এরকম। করুণ রক্ষে গরিবের ভিটে কানি, বলছে হুজুর, আপনি তো অনেক আছে, আমার এই 2 বিঘা জমি আপনি রক্ষা করুন, ছেড়ে দেন, আপনি নিয়েন না। আরো বলল, উপেন আরো বলতেছে, সপ্তপুরুষ মানে 7 পুরুষ, মানে ওর বাবা, দাদা, দাদার দাদা, সপ্তপুরুষ যেখানে মানুষ হয়েছে, মানে যেখানে বড় হয়েছে, সে মাটি সোনার বাড়া, সোনার বাড়া মানে হচ্ছে সোনা দিয়ে বেড়ে রাখা, মানে সোনা দিয়ে সাজানো এরকম। মানে ও বলতেছে যে, মানে ওর দেশের ওর যে ওর বাসাটা বা জমিটা নিজের জন্য ওর কাছে সোনার মতো খাঁটি, ও এটা বোঝাচ্ছে। বলছে, আমার 7 পুরুষ যেখানে মালিক বসবাস করছে হুজুর, সেই জমিটা আপনি নিয়েন না। আর আপনাকে আমি, আমার যে দেনা আছে, দৈন্য মানে হচ্ছে দেনা বা দরিদ্রতা, দৈন্যের দায়ে বা দেনার দায়ে, মানে লোনের কারণে রাজামশাই আপনার কাছে আমি যে আমার সেই জমিটা বেচে দিব, আমি কি এমনই লক্ষ্মী ছাড়া? লক্ষ্মী ছাড়া মানে হচ্ছে যে বেয়ারা। বেয়ারা মানে কি স্যার? বেয়ারা মানে হচ্ছে যে মানুষের মূল্য দিতে জানে না, এরকম। লক্ষ্মী ছাড়া মানে যে অন্যায় কাজ করে বা যে কথা শুনে না, এরকম একটা মানুষ। তো লেখক এখানে কি বললো ভালো করে বুঝো। উপেন এখানে বলতেছে যে, হুজুর, আপনার তো অনেক জমি আছে হুজুর, আমার এই জমিটা আপনি নিয়েন না। আর হলো, আমার 7 পুরুষ এখানে মানুষ হয়েছে, এই জমিটা সোনার মতো মূল্যবান আমার কাছে, এই জমিটা যে আমি বেচে দিব, আমি এত লক্ষ্মী ছাড়া না, এত খারাপ লোক আমি নই। এটা যখন বললো, রাজা বলতেছে, ভালো করে চাইলাম, দিল না। রাজার তো চোখ লাল হয়ে গেছে রক্তে, মনে হয় এক্ষুনি পারলে মারে। বলতেছে কি, দেখো, আখি করি লাল, মানে চোখ লাল হয়ে গেছে মানে রাগে। রাজা ক্ষণকাল, ক্ষণকাল মানে হচ্ছে কিছুক্ষণ, ক্ষণকাল মানে হলো কিছুক্ষণ, কিছুক্ষণ রহিল মৌনভাবে, মৌনভাবে মানে হচ্ছে চুপ করে, চুপ করে। তো রাজার রাগ হয়ে গেছে, চোখটা লাল, এবং লেখা বুঝতে পারতেছো না? মানে সজল চক্ষে মানে হচ্ছে ভেজা চোখ, মানে চোখে পানি চলে আসছে এরকম। বেয়ারা মানে কি বললাম তো, যে কোনো কাজ করে না, বা অন্য কাজ করে, অর্থ বলেছি তোমাদেরকে, ঠিক আছে? বেয়ারা মানে তুমি তোমার আম্মার কথা শুনো না, তুমি এটা লক্ষ্মী ছাড়া, এইটা বুঝছো এরকম। সো ও এটা বলছে, ও বলতেছে যে আখি করি লাল। এবার রাজার আখি ভিডিও কি বলতেছে, ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না বোর্ড, আমি তো এখানে দেখতেছি ক্লিয়ার দেখা যাচ্ছে, বাকিরা একটু বলো তো, তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ না? তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ না, ঘোলা লাগতেছে? না, আমার নাম্বার পাওয়া যাবে না। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে পড়তে হলে 10 মিনিট স্কুলেই পড়তে হবে। ঝুমু, আমাকে একটু বলো না, একটা বাচ্চা আমাকে লিখছে যে, ভাইয়া ক্লিয়ার দেখতে পাচ্ছি না বোর্ড। এখন আমি একটু বুঝতে চাচ্ছি, এটা কি ওর সমস্যা, নাকি আম, নাকি এটা আমাদের এন্ড থেকে কোনো সমস্যা? কারণ আমাদের এন্ড থেকে আমি এখানে দেখছি স্পষ্ট দেখা যাচ্ছে। তোমরা একটু বলো তো, ভাইয়া লেখা স্পষ্ট দেখতে পাচ্ছ? লেখা কি স্পষ্ট দেখতে পাচ্ছ?
হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে। যে বলছো সে তুমি আমাদের 1 মিনিট সময় নষ্ট করলা, তোমার ফোনে মনে হয় সমস্যা ছিল, তুমি একটু ঠিক করো। আচ্ছা, রাজা আখি করে লাল, চোখ লাল করে রাজা কিছুক্ষণ চুপ করে থাকলো, রাগ হয়ে গেছে, দিবি না মানে বলতেছে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, ক্রূর মানে হচ্ছে নিষ্ঠুর, আমি লিখলাম লেখা না বুঝলাম, আমি তো মুখে বলতেছি, ক্রূর মানে হচ্ছে নিষ্ঠুর, নিষ্ঠুর হাসি হেসে দেখে বলতেছে, আচ্ছা সে দেখা যাবে। যাদের ভালো দেখা যাচ্ছে না তোমাদের ইন্টারনেটে প্রবলেম, আমাদের বাকি স্টুডেন্টরা দেখো কমেন্টে তোমাদের নিজেদের স্টুডেন্টরাই বলতেছে যে দেখা যাচ্ছে, সো তোমাদের নিজেদের প্রবলেম, এটা একটু ফিক্স করো। আচ্ছা, সো রাজা বলল ক্রূর হাসি এসে, নিষ্ঠুর একটা হাসি এসে বলল, হ্যাঁ তুই জমি দিবি না, ঠিক আছে দেখা যাবে। তখন রাজা মশাই বা জমিদার মশাই চলে গেল। চলে যাওয়ার পরে 1.5 মাস পরে, কয় মাস, 1.5 মাস পরে ওই রাজা একটা মিথ্যা মামলা দিয়ে উপেনের জমি থেকে উপেনকে তাড়াই দিছে, মানে জমিটা দখল করছে, দখল করে দিছে। কি বলে দেখো, পরে মাস 1.5 মাস পরে ভিটে মাটি ছেড়ে, ভিটে মাটি হচ্ছে নিজের ভিটে মাটি, নিজের বাড়ি ছেড়ে বাহির হইনু পথে, আমাকে বের করে দিয়েছেন, বের হয়ে গেছি পথে, রাস্তায়, করিল ডিক্রি, ডিক্রি মানে হচ্ছে মিথ্যা দেনার ক্ষতে, এটা হচ্ছে তোমার মামলা, হ্যাঁ আদালতের নির্দেশ মালা, তোমাদের বইতেই লেখা আছে দেখো, আদালতের নির্দেশ মানে মিথ্যা একটা মামলা করছে আর কি, মিথ্যা একটা মামলা করছে, সো করিল ডিক্রি, সকলই বিক্রি, আমি নাকি সব বিক্রি করে দিছি, মিথ্যা দেনার ক্ষতে, ক্ষতে মানে হচ্ছে মিথ্যা দেনার কারণে, কারণে বা নির্দেশমালা এটা বোঝানো হয়েছে, ঠিক আছে। সো বলতেছে করিল ডিক্রি সকলই বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এরপর সে বলল, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। এই লাইনটার মানে কি, ও বলতেছে যে আমি এত গরিব একটা মানুষ, কিন্তু উনি অন্যায় ভাবে আমার জমিটাকে দখল করে নিল। এই জগতে যার বেশি বেশি পরিমাণে টাকা আছে, ভুরি ভুরি মানে হচ্ছে প্রচুর, যার যত বেশি টাকা আছে সে তত বেশি চায়, যার 100 টাকা আছে সে 1000 টাকা চায়। আরিয়ান, তোমার মনে হয় তোমার ইন্টারনেটের প্রবলেম, আমার কথা বোঝা যাচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মানুষ ওটা ক্লাস করতে পারছে, তোমার মোবাইলের সাউন্ডে প্রবলেম। বাজার তো বলতেছে যে রাজা সে কাঙাল, মানে যার কোনো টাকা পয়সা নাই, তার সামান্য ধন সম্পত্তিটুকুও রাজা চুরি করে ফেলে। দেনা কি, দেনা মানে হচ্ছে বাকি, তোমার কাছে আমি দেনা 500 টাকা, মানে তুমি আমার কাছে 500 টাকা পাও, এটা হচ্ছে দেনা। সো এটা বললো রাজার হস্ত, রাজার হাত আমাদের মতো গরিবদের যে সম্পত্তি আছে সেটা সব সময় নিয়ে ফেলে। মনে ভাবিলাম, এবার নিজেকে, ওকে যেহেতু তারাই দিছে, নিজেকে নিজে মনে একটু সান্ত্বনা দিচ্ছে, বলতেছে মনে ভাবিলাম, আমি মনে মনে ভাবলাম, রাস্তাতে বের হয়ে গেছি, মোরে ভগবান, ও হচ্ছে হিন্দু, মোরে মানে হচ্ছে আমাকে ভগবান রাখিবে না মোহগর্তে, মোহগর্ত মানে হচ্ছে যেখানে মায়া আছে, হ্যাঁ মানে মায়ার একটা মানে মোহগর্ত মানে যেটার প্রতি তুমি আকর্ষিত, উনি বলতেছে আমাকে এই পৃথিবীর মায়াতে মনে হয় উনি রাখতে চায় নাই, বা ধন সম্পত্তির মায়া যেন আমার সাথে না লাগে, এজন্য মনে হয় ভগবান আমার সাথে এরকম করতেছে, মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে ভগবান মনে হয় আমার মোহগর্তে আমাকে রাখতে চায় না, সামান্য 2 বিঘা জমির মধ্যে আমাকে মনে হয় রাখতে চায় না, তাই লিখে দিল, তাই আমাকে লিখে দিয়েছে বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে, বিশ্ব নিখিল মানে হচ্ছে পৃথিবী। তো ও এই লাইনটার মানে হচ্ছে ও মনে করতেছে, নিজেকে বুঝাচ্ছে যে এই ভগবান মনে হয় এই 2 বিঘার বাদ বাদ দিয়ে সো মনে হয় এই 2 বিঘা বাদ দিয়ে আমাকে মনে হয় পুরো পৃথিবীটাই আমাকে লিখে দিয়েছে, ভুরি ভুরি মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে। সো আমাকে মনে হয় 2 বিঘার পরিবর্তে আমাকে পুরাটা পুরা পৃথিবীটা আমাকে লিখে দিয়েছে। তো আমি সন্ন্যাসী হয়ে গেলাম, উপেন সন্ন্যাসী হয়ে গেছে, সন্ন্যাসী হয়ে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, আমি একটা সাধুর শিষ্য হলাম, শিষ্য হয়ে আমি ঘুরতে থাকলাম, কত হেরিলাম, হেরিলাম মানে হচ্ছে দেখলাম। তো উপেন রাস্তায় রাস্তায় ঘুরতেছে, যেহেতু 2 বিঘা জমি কেড়ে নিছে, সো রাস্তায় রাস্তায় ঘুরতেছে। মনোহর ধাম, মনোহর মানে হচ্ছে সুন্দর, আর ধাম মানে হচ্ছে তোমার একটা পবিত্র ধর্মীয় স্থান, পবিত্র ধর্মীয় স্থান এটাকে বলা হয় ধাম। লামিয়া বলছে কুইজ দেন, তোমাকে তো পড়াই নাই, আমি কুইজ কি দিব,
আগে এটা পড়তে হবে, তারপর তোমাদেরকে কুইজ দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সমস্যা নাই। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। মানে আমি রাস্তায় রাস্তায় সন্ন্যাসী হয়ে ঘুরলাম এবং ঘুরে ঘুরে আমি অনেক মনোরম দৃশ্য, মানে সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম। আমি পবিত্র ধর্মীয় জায়গা দেখলাম, অনেকগুলো জায়গা আমি দেখলাম। এবার বলতেছে ভূদরে সাগরে, ভূদর মানে হচ্ছে পাহাড়, পাহাড়ে ঘুরেছি, সাগরে ঘুরেছি। বিজন মানে হচ্ছে জঙ্গল, জঙ্গলে ঘুরেছি, বা গ্রামাঞ্চলের জঙ্গলে ঘুরেছি, শহরে ঘুরেছি। যখন যেখানে ভ্রমি, ভ্রমি মানে হচ্ছে ভ্রমণ করা। তো ও বলতেছে যে আমি তো সন্ন্যাসী হয়ে গেছি, আমি পাহাড়ে ঘুরছি, নদীতে ঘুরছি, আমি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু তাও নিশি দিনে, দিন এবং রাত্রেবেলা ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। তার মানে আমি যত জায়গায় ঘুরি না কেন, যত সুন্দর জায়গায় যাই না কেন, আমি ওই আমার যে 2 বিঘা জমিটা আমি ভুলতে পারিনি। হয় না? তুমি তোমাকে যদি রাজপ্রাসাদে নিয়েও রাখা হয়, তোমার নিজের ঘরের যে স্মৃতি, এই টানটা তুমি কোনোদিন ভুলতে পারবা না। বুঝছো? সিয়াম আমার কমেন্টে রিপ্লাই দেন প্লিজ প্লিজ প্লিজ। কি কমেন্ট পড়া ছাড়া তোমার আর কি আছে আমাকে বলো? ভালো প্রশ্ন না করলে তো এরকম, তোমার এই কমেন্ট সেকশন তো কথা বলার জন্য না, কমেন্ট সেকশন হচ্ছে পড়া বোঝার জন্য। যদি পড়া বুঝতে একটু তোমার মনে হয় যে কোনো একটা শব্দ বুঝতে পারো না, ওইটা লিখবা, ঠিক আছে? আর অনাকাঙ্ক্ষিত কিছু এগুলা লেখার দরকার নেই। হ্যাঁ, এই লাবিবা ঠিক বলছে, কমেন্ট করার দরকার কি, পড়ো। ওকে, তো আমার 2 বিঘা জমি আমি বারবার আমার মনে পড়তে থাকে। হাটে মাঠে, বাটে মানে হচ্ছে রাস্তায়, এই মতো কাটে বছর 15-16। কত বছর? 15-16 বছর ধরে উপেন রাস্তায় রাস্তায় ঘুরতেছে সন্ন্যাসী হয়ে, ঠিক আছে? সন্ন্যাসীদের মতো সে ওখানে ঘুরতেছে। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো, বাসনা মানে হচ্ছে ইচ্ছা। তো 15 থেকে 16 বছর পর, 15-16 বছর পর ওর মনে হইলো যে না, এখন আমার একটু 2 বিঘা জমিতে আমি যেতে চাই, ঠিক আছে? আমি একটু ওখানে যেতে চাই। ওর ইচ্ছা হলো যে ওখানে ফিরে যাবে, ওর বাসনা হলো যে আমার জমিটার আমি একটু দেখতে চাই। সো যখন গেল, গিয়ে ওর গ্রামে পৌঁছে গেছে, গ্রামে পৌঁছানোর সময় ও বলতেছে, ও যেহেতু হিন্দু, হ্যাঁ, হিন্দুদের মতো নমস্কার করতেছে, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। সুন্দরী মম মানে হচ্ছে তুমি সুন্দরী, নম 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 করছে ওর গ্রামটাকে, করতেছে যে নমস্কার তোমাকে, এবং তুমি অনেক সুন্দরী, আমার জননী মানে হচ্ছে মা, আমার মায়া, এবং তুমি বাংলা ভূমি, তুমি অনেক সুন্দর। তোমার গঙ্গার তীর আছে, স্নিগ্ধ সমীর, সমীর মানে হচ্ছে বাতাস, খুব সুন্দর তোমার বাতাস আছে, এবং সেই বাতাসে তুমি আমার জীবন জুড়িয়ে দাও। সন্ন্যাসী মানে হচ্ছে যে রাস্তায় রাস্তায় ঘুরে বিভিন্ন আইডিওলজি থাকে ওদের, বিশ্বাস থাকে ওদের, যে ওরা ওরা বিশ্বাস করে পৃথিবী আধ্যাত্মিক একটা বিশ্বাসে ওরা বিশ্বাস করে। নম 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 মানে হচ্ছে নমস্কার করা, কথা শুনতে হবে, নমস্কার করা। হিন্দুরা নমস্কার করে না, সেই নম নম নম, ও নিজেকে নমস্কার, ওর গ্রামকে নমস্কার করতেছে। সন্ন্যাসী বললাম তো, সন্ন্যাসী অর্থ হচ্ছে ওই যে বাউল হিসেবে যারা রাস্তায় রাস্তায় আধ্যাত্মিক ভাবে ঘুরে, তাদের কিছু বিশ্বাস আছে, তারা কোনো নির্দিষ্ট সৃষ্টিতে বিশ্বাস করে, সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, তারা হচ্ছে সন্ন্যাসী। আচ্ছা, বা যারা ধ্যান করে তারা সন্ন্যাসী, এভাবে বুঝতে পারবা। আচ্ছা, তো আমার যে গ্রামটা, গ্রামটায় গঙ্গা নদী আছে, স্নিগ্ধ বাতাস মানে মিষ্টি বাতাস, গায়ে লাগলে আমাদের শান্তি লাগে, এরকম বাতাস আছে। অবারিত মাঠ, অবারিত মানে হচ্ছে অনেক বড় মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। গগন ললাট মানে হচ্ছে আমার কপাল, গগন মানে হচ্ছে আকাশ, ললাট মানে হচ্ছে কপাল। তো আমি কি করলাম, ঢুকে আমার মাথাটা ওদের, আবার মাটিতে, পদধূলি মানে হচ্ছে পায়ের ধুলোয়, মাটির যে ধুলো আছে সেই ধুলোতে ও একটা মাথা ঠেকাইছে আর কি, ঠেকায় নমস্কার করছে। নমস্কার কিভাবে করে, সেই নমস্কারটা আমাদের ও করলো, মানে ও মাটিতে, ওর ওর জন্মভূমির মাটিতে মাথা ঠেকিয়ে ওই ধুলোটা ওর কপালে লাগছে আর কি, এটা বলতেছে। সো এটা, এবং চুমু খাইছে মাটিটাকেও, কারণ ও জন্মভূমিকে অনেক ভালোবাসে। তো এই জন্মভূমিকে ও ওর কপালে, গগন ললাট মানে হচ্ছে কপালে, এবং বঙ্গভূমিকে ও চুমু খেয়ে ও বলতেছে ছায়া সুনিবিড়। ছায়া সুনিবিড় মানে হচ্ছে ছায়া দিয়ে ঘেরা নিরিবিলি একটা পরিবেশ,
এবং এটা শান্তির নীড়। নীড় মানে হচ্ছে বাড়ি, বাড়ি, ছোট ছোট গ্রামগুলি, যে গ্রামগুলো আছে ওখানে, ওই গ্রামগুলো শান্তির গ্রাম হিসেবে চিহ্নিত। ঠিক আছে, সো সেটা এখানে বলার চেষ্টা করা হচ্ছে। তো আমরা এখানে দেখলাম কি, যে ও ওর নিজের গ্রামের যে সৌন্দর্য, সে সৌন্দর্যের ব্যাখ্যা করতেছে, যে আমাদের এখানে ছায়ান সুনিবিড় একটা বাড়ি ঘরগুলো আছে, সেগুলো আছে, অনেক কিছুই আছে। ঠিক আছে, আচ্ছা। পল্লব ঘন আম্র কানন, পল্লব মানে হচ্ছে পাতা, পাতা দিয়ে ঘেরা আমের বাগান। আম্র কানন, কানন মানে হচ্ছে বাগান, আম্র মানে হচ্ছে আম। ঠিক আছে, এখানে বলতেছে যে পাতা দিয়ে ঘেরা আমের বাগান আছে। আমাদের এই গ্রামে আছে রাখালের খেলা গেহ। খেলা গেহ মানে হচ্ছে রাখাল যেখানে গরু চড়ায়, এটাকে বলা হচ্ছে খেলা গেহ। স্তব্ধ অতল, স্তব্ধ অতল মানে হচ্ছে, স্তব্ধ মানে হচ্ছে কোনো শব্দ নাই, অতল মানে হচ্ছে যেটার কোনো গভীর তল পাওয়া যায় না, অতল মানে যার তল নাই। তো বলতেছে যে দিঘিগুলো আছে, আমাদের গ্রামে যে দিঘি আছে, সে দিঘির পানির কোনো তল নাই, এবং দিঘির পানিটা কালো, এবং নিশীত শীতল স্নেহ। নিশীত শীতল স্নেহ মানে হচ্ছে যেটা আমাদের অন্তর জুড়িয়ে দেয়, এরকম স্নেহ। এগুলা হচ্ছে ওর গ্রামের বর্ণনা দিচ্ছে। ও তো 15-16 বছর পর গ্রামে ফিরছে, জমির কাছে ফিরছে। তো ফেরার পরে ও ব্যাখ্যা দিচ্ছে বা বর্ণনা দিচ্ছে যে আমার গ্রামটা কত সুন্দর, কোন কোন দিক থেকে সুন্দর। এবার বলতেছে বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে। আমাদের যে গ্রামের বধূরা আছে বা মায়েরা আছে, তাদের মনে তো অনেক স্নেহ, সেই স্নেহকে ও বলছে যে সেই স্নেহময়ী মায়েরা, বঙ্গের বধূরা পানি নিয়ে, হয় না নদীর ঘাট থেকে পানি নিয়ে বাসায় যায় না, ওরকম নদীর ঘাট থেকে পানি নিয়ে বাসায় যায়। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। সো ওর এই জন্মভূমির কথা মনে পড়লেই চোখে জল চলে আসে, ও সেটা বলে দিল। এবার গ্রামের সৌন্দর্য বলা শেষ, এবার কি বলে দেখো। 15-16 বছর পর যে ফিরছে, ফেরার পর ওর আসতে 2 দিন সময় লাগছে। স্নিগ্ধ মানে হচ্ছে যেটা শান্তি লাগে, এটার কোনো অর্থ নাই, স্নিগ্ধ একটা শব্দ। স্নিগ্ধর অর্থ, ভাবার্থ আমি তোমাকে বুঝাইতে পারবো, যেটা অনুভব করলে তোমার কাছে শান্তি লাগবে, তোমার মন ঠান্ডা হবে, এটা হচ্ছে স্নিগ্ধ। 6 নাম্বার লাইন রেখে আসছি এখন থেকে আধা ঘন্টা আগে। 6 নাম্বার লাইন আর বোঝানো হবে না, তুমি লাস্টে ক্লাসটা শেষ হলে তুমি একটু পেছনে টেনে ওটা দেখে নিও, ঠিক আছে? আর মনোযোগ দিতে হবে। 6 নাম্বার লাইন বুঝো না, এটা এখন বললে হবে? এখন আমরা কয় নাম্বার লাইনে আছি বলো তো? তাও আমি তোমাদেরকে এই ক্লাসটা শেষ হলে লাস্টে আরেকবার বলে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, কি বলে দেখো। 2 দিন পরে, আমি উপেন বাসার জন্য যে রওনা দিয়েছিল, 2 দিন পরে দ্বিতীয় প্রহরে। দ্বিতীয় প্রহর মানে কি? সকাল হচ্ছে প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর মানে সকালের একটু পরে। প্রহর মানে হচ্ছে কয়েক ঘন্টা মিলে একটা প্রহর হয়। সো কিছু প্রহরের পরে সে বলতেছে দ্বিতীয় প্রহরে প্রবেশেন্দু নিজ গ্রামে, প্রবেশ করলাম একটু সকালের পর পর, 11টা-12টা বাজে, হয়তো 11টা বাজে ধরো, এরকম টাইমে আমি গ্রামে প্রবেশ করলাম। তো প্রবেশ করার সময় আমার গ্রামে যখন আমি ঢুকলাম, আমার গ্রামের মধ্যে অনেকগুলো বাড়ি আছে। প্রথমে দেখলাম একজন কুমোরের বাড়ি। কুমোর, কামার, কুমোর ছিল না? কুমোর হচ্ছে যে মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে, সে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি। আমি যখন যাচ্ছি দক্ষিণ দিকে কুমোরের বাড়ি পড়লো, এবং রথতলা, রথতলা হচ্ছে আরেকটা স্থান, ওই স্থানটা বাম দিকে পড়লো। ঠিক আছে, আনচান করা মানে বুঝো না তুমি? প্রবেশিনু মানে হলো প্রবেশ করলাম, রানচান করা মানে হচ্ছে মানে অনেক এক্সাইটমেন্ট, ঠিক আছে, বা নার্ভাস থাকা, দুইটাই বোঝায়। মানে আনচান করছে আমার মনটা, মানে খুব উতলা হয়ে গেছে মনটা, বা মনটা স্থির না, ঠান্ডা না, আমি চিন্তা করছি, এটা প্রবেশিনু মানে হচ্ছে প্রবেশ করলাম। আচ্ছা, তো আমি কুমোরের বাড়ি, যে মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করে, তার বাড়িটা দক্ষিণ দিকে পড়লো। এবং রথতলা, রথতলা কি তোমরা জিজ্ঞেস করবা? রথতলা হলো একটা স্থান যেখানে রথের প্রোগ্রাম হয়, ঠিক আছে। রথতলা বাম দিকে ফেললাম। রাখি হাটখোলা, হাটখোলা একটা জায়গা, নন্দির গোলা এটা আরেকটা জায়গা, মন্দির করিপাছ এটা আরেকটা জিনিস। তো 3-4টা জায়গা আমার পিছনে ফেলে আমার বাড়ির দিকে আমি এগিয়ে যাচ্ছি। দাঁড়াও, একটা ছেলেকে এক্ষুনি ক্লাস থেকে কিক মেরে বের করে দিব, ঠিক আছে? ও একটা খুবই ফালতু ছেলে। ছেলেটাকে কেন আনা হয়েছে আমি জানি না, ওকে একদম, একটা ছেলেকে ব্যান করে দিয়েছে, অর্ঘ দিবনাথ। অর্ঘ দেবনাথ ইজ এ ভেরি ব্যাড স্টুডেন্ট, তোমাদের মধ্যে এসে এখানে বাজে কথা বলছে। তো অর্ঘ দেবনাথকে বের করে দিলাম, এবং অর্ঘ দেবনাথ একটা বেয়াদব ছেলে, ঠিক আছে? এই যে অর্ঘ দেবনাথ,
অর্ঘ্য দেবনাথকে আমি অলরেডি ব্যান করে দিয়েছি, এবং অর্ঘ্য দেবনাথ তোমার মতো বেয়াদব ছেলে আমার ক্লাসে দরকার নেই। সো যারা যারা গার্ডিয়ান আছেন তারাও দেখে নেন, আমরা কিন্তু এরকম যারা কিনা বাজে কমেন্ট করে ওদেরকে ব্যান করে দেই, যে যেমন ওকে ক্লাস থেকে বের করে দিছি। সো অনেকক্ষণ দেখলাম একটা বাজে কমেন্ট করেছে, বাট ইটস ওকে, আমরা আমাদের পড়ায় মনোযোগ দেই। তোমরা যারা কমেন্ট দেখতে চাও না, ভিডিওটা ফুল স্ক্রিন করে তোমরা ক্লাসটা করো, শুধু লিমন ভাইয়ের ক্লাসটা দেখো। আচ্ছা, কি করলো? কুমোরের বাড়ি চলে ছেড়ে গেলাম আমরা আমরা হাটখোলা, নন্দীর গোলা এগুলাকে পার করে আমাদের উপেন, আমাদের ক্লাসের আমাদের যে গল্পের হিরো, সেই উপেন আস্তে আস্তে পৌঁছানোর চেষ্টা করলো। তারপর হলো ত্রিশাতুর মানে হচ্ছে কি ভাইয়া? ত্রিশাতুর মানে হচ্ছে তৃষ্ণা, মানে প্রচুর পিপাসা পাইছে। সো ওর হাঁটতে হাঁটতে পিপাসা পেয়ে গেছে, ঠিক আছে। সো ত্রিশাতুর শেষে পহিছিনু এসে, মানে আস্তে করে আমি পৌঁছালাম আমার বাড়ির কাছে। সো অনেকক্ষণ পরে হাঁটতে 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 আমি পৌঁছে গেলাম আমার নিজের বাড়িতে। তো ও যখন নিজের বাড়িতে পৌঁছালো, 15-16 বছর হয়ে গেছে, ওর বাসাটা কি ঠিক থাকবে? আগের মতো থাকবে? থাকবে না তো, জমিটা তো আগের মতো থাকবে না। তো ওর জমিটা যদি আগের মতো থাকবে না, ওই জমিটা ওই জমিদার কি করছে, অনেক সুন্দর করে সাজাইছে। ত্রিশাতুর মানে তৃষ্ণার্ত, এখানে লেখা আছে, তোমরা একটু তাকাইতে হবে, হাবিবুর রহমান একটু তাকাইতে হবে দিকে, ঠিক আছে। তো আমি কিছুক্ষণ পর দেখলাম যে ওই জমিটা পরিবর্তন হয়ে গেছে, এবং রাজা তো বাগান বানাইছে, বাগানটা অনেক সুন্দর করে বানাইছে, মানে 5 রঙা পাতা, রঙিন রঙিন পাতা, রঙিন রঙিন গাছ, অনেক কিছু আসছে। সেটা দেখেও মেজাজ খারাপ হয়ে গেছে, ঠিক আছে, ওর মেজাজ খারাপ হয়ে গেছে। কি বলতেছে দেখো, ধিক্কার জানাই, ধিক ধিক ওরে, শত ধিক তোরে, মানে তোমাকে শত ধিক্কার জানাই, নীলাজ কুলোটা ভূমি। নীলাজ মানে কি? নীলাজ মানে হচ্ছে নির্লজ্জ, নির্লজ্জ। কুলোটা মানে কি? কুলোটা মানে হচ্ছে অসৎ, যে সৎ না। আর ভূমি মনে হইলো জমি। তো বলতেছে যে ও রাগ হয়ে গালিগালাজ করতেছে, গালিগালাজটাই এইরকম শুদ্ধ ভাষায় করা হচ্ছে। গালিগালাজ মানে তুই একটা অসৎ, তুই একটা নির্লজ্জ, তুই জমি হিসেবে তুই একটা নির্লজ্জ। সো বলছে যে তোকে ধিক্কার জানাই। কেন ধিক্কার জানাচ্ছে? কারণ জমিটা আগের মতো নাই। হ্যাঁ, দেখো বলবে রে, ও বলবে রে, ধিক ধিক ওরে, শত ধিক তোরে, নীলাজ কুলোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার। এই কি জননী তুমি? তুমি যখন যার কাছে যাও তুমি তখনই তার হয়ে যাও? এটাই কি তুমি জননী হইলা? তুমি মা হইলা কেমনে তাইলে? ঠিক আছে, এইভাবে ও বলছে। সো নীলাজ মানে হচ্ছে নির্লজ্জ, কুলোটা মানে হচ্ছে অসৎ, এবং ভূমি মানে হচ্ছে জমি। যখনই যাহার তুমি তখনই তাহার হয়ে যাও। তুমি এখন জমিদারের হয়ে গেছো, তুমি এতই খারাপ। সে কি মনে হয় একদিন যবে ছিলে দরিদ্র মাতা, একদিন তুমি, আমি তো দরিদ্র ছিলাম, আমার মাতা ছিলে তুমি, দরিদ্র মাতা ছিলে তুমি। আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা, তোমার আগে তুমি আমার দরিদ্র মাতা ছিলা, তোমার তোমার এলাকায় আমি, তোমার তোমার ভূমিতে আমি ফল ফুল শাক পাতা চাষ করতাম, ভালো ছিলা তুমি, দরিদ্র ছিলা কিন্তু ভালো ছিলা। আজ কোন রীতে, ঠিক আছে, বলতেছে যে সে কি মনে হবে একদিনে যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে, রীতে মানে হচ্ছে কেন, কোন কারণে, রীতে মানে হচ্ছে কারণে। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ। তুমি যে এই যে সুন্দর করে বিলাস বেশ, তুমি চুল টুল তোমার, মানে তোমার পুরো এক জায়গায় সুন্দর একটা গাছ, এখানে একটা গোলাপ গাছ, এখানে রজনীগন্ধা গাছ, তুমি এত সুন্দর করে কেন সাজছ? দারিদ্র মাতা মানে হলো দরিদ্রের মা। তুমি গরিব ছিলা, এবং গরিব মানুষেরই মাতা তুমি ছিলা। এগুলা তো বলার কোনো নিয়ম প্রয়োজন পড়ে না, আমার মনে হয় এগুলো তোমাদের বোঝার কথা অলরেডি। দারিদ্র মাতা, ধনী মাতা, যার যে তার ধন সম্পত্তি আছে। দারিদ্র মাতা মানে যে দারিদ্র। রীতে মানে হচ্ছে কারণে, কোন কারণে, এখানে লেখা আছে, চোখ দিয়ে দেখতে হবে, ঠিক আছে। কি বলছে দেখো, আজ কোন কারণে কারে ভুলাইতে তুমি এরকম বিলাস বেশ ধরলা। ওকে, এবার দেখো কি হয়েছে। তোমার আজকে 5 রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ। 5 রঙা পাতা মানে হচ্ছে বিভিন্ন গাছ আছে না, যেগুলোর পাতা এক একটা পাতা এক এক কালারের হয়। সো ওই গাছগুলো আছে। সো তুমি আজকে 5 রঙা পাতা দিছো তোমার শরীরে, মানে ওর গ্রামটাকে বা জমিটাকেও একটা মানুষের মতো তুলনা করতেছে। বলতেছে
পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা। অঞ্চলে গাথা মানে কি স্যার? অঞ্চলে গাথা মানে হচ্ছে মানে তোমার চারিপাশে দেওয়া আর কি, তোমার এখানে ওখানে কর্নারে কর্নারে দেওয়া আছে। অঞ্চলে গাথা। পুষ্পে, পুষ্প মানে হচ্ছে ফুল, ফুল দিয়ে খচিত কেশ, কেশ মানে হচ্ছে চুল, খচিত মানে হচ্ছে পুষ্প চুলে দেওয়া। সো বলতেছে ওই রকম ভাবে বলতেছে। বিলাস বেশ অর্থ কি? তো আমি একটু আগে বললাম, বিলাস বেশ অর্থ হচ্ছে যেটা মানে তুমি এই যে ফুল ফল মানে অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, তুমি আগে ছিল শাক পাতা, এখন 14-15টা ফুল গাছ তোমার, এটা হচ্ছে বিলাস বেশ, মানে বিলাসিতা করা। ওকে, সো পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা। অঞ্চলে গাথা মানে হচ্ছে ওর ওই জমির উপরে রেখে দেওয়া আছে। আর পুষ্পে খচিত কেশ মানে ও এমন ভাবে বলতেছে যে জমির মনে হয় একটা চুল আছে, যে চুলে একটা ফুল গাছ, ও এরকম তুলনা করতেছে আর কি। ঠিক আছে, মানে ও কল্পনা করতেছে। এবার দেখো কি বলে, আমি তোর লাগি তোর জন্য ফিরেছি বিবাগী। বিবাগী মানে হচ্ছে উদাসীন, মানে ও তো এতদিন পর্যন্ত জমিরে ভুলতে পারে নাই, 15-16 বছর ধরে জমিকেও ভুলতে পারে নাই। তো এটাই বলতেছে যে আমি তোর জন্য মন খারাপ করে গৃহহারা ঘর ছেড়ে সুখহীন ভাবে ঘুরতেছি, আর তুই হেথা বসি, তুই এখানে বসে ওরে রাক্ষসী, জমিরে বলতেছে তুই একটা রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। মানে ও এখানে মন খারাপ হয়ে গেছে যে আমি সন্ন্যাসী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরলাম, আর তুই আমার যে জমি, তোর জন্য আমি মরতেছি, আর তুই এখানে পাঁচ রঙা পাতা আর পাঁচ রঙা ফুল গায়ে দিয়ে তুই এখানে হাসিয়া কাটাস দিন, দিন কাটাচ্ছি সুখে শান্তিতে। এটা ও আক্ষেপ করে বলল। গৃহহারা মানে কি তুমি নিজে বলো জুনায়েদ? গৃহ মানে কি? ঘর। হারা মানে কি? হারায় ফেলা। সো ঘর হারা মানে যার বাড়ি ঘর নাই সে হচ্ছে গৃহহারা। বিবাগী কি? বিবাগী হলো উদাসীন। তোমরা তোমরা স্মার্ট বোর্ড দেখো না, তোমরা যারা স্মার্ট বোর্ড দেখো না তারা কিন্তু এই মানে না দেখে প্রশ্ন করো, এটা কিন্তু একটা বাজে অভ্যাস। তো তোমাদের সবাইকে এই জিনিসগুলো আগে দেখতে হবে, ঠিক আছে? ওকে, সো এবার ও বলতেছে তুই এখানে বসে হেসে হেসে দিন কাটাস, ধনির আদরে গরব না ধরে, মানে জমিদার তোকে আদর করতেছে এরকম একটা ভাব। গর্ব তো নেন, এতই হয়েছো ভিন্ন, তুমি এতই আলাদা হয়ে গেছো, কোনোখানে লেশ নেহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। ও যেই সময় বাসা থেকে বের হয়েছিল তখন যেমন ছিল তার একটা কোনো চিহ্ন আজকে ওই জমিতে নাই, সবকিছু ভেঙে গুড়ায় ফেলা হয়েছে। ঠিক আছে, কল্যাণময়ী ছিলে তুমি, ওই ওই মানে হচ্ছে তুমি তৎকালীন ছিলে আর কি, তুমি আগে কল্যাণময়ী ছিলে, আমার মায়ের মতো ছিল, ওই মায়ের মতো ছিলে। ক্ষুধাহরা সুধারাশি। ক্ষুধাহরা মানে একবার বলবো, কেউ প্রশ্ন করবা না। ক্ষুধাহরা মানে হলো যার ক্ষুধা নিবারণ করতে পারতো বা ক্ষুধা কমাইতে পারতো জমি, মানে ওই জমিতে থাকলে ওর খিদা লাগতো না, হ্যাঁ ও খুশিতে থাকতো। সুধা রাশি মানে কি? সুধা রাশি, সুধা মানে হচ্ছে মধু। ও বলতেছে যে তোমার এক এমনই মধু ছিল, রাশি মধু রাশি মানে হচ্ছে এমনই অনেক মধু তোমার মধ্যে ছিল যেই কারণে আমার ক্ষুধা লাগতো না। লেশ মানে হচ্ছে কোন বিন্দু মাত্র না থাকা, লেশ মাত্র নেই মানে একটুও নাই, বুঝছো? আর ক্ষুধাহরা মানে যে ক্ষুধা হরণ করতো, মানে যার যার কারণে ক্ষুধা আসতো না। আর সুধা রাশি মানে হচ্ছে যার মধু ছিল যার মনে। ঠিক আছে, সো এটা আমরা দেখলাম। লেশ মানে হচ্ছে বিন্দু মাত্র নাই, যেটা এটা বুঝাইছে। ঠিক আছে, আচ্ছা। কল্যাণময়ী ছিলে তুমি আগে, ওই ক্ষুধা হরা সুধা রাশি, যত হাসো আজ, কিন্তু আজকে তুমি যতই হাসো না কেন, যতই তুমি সাজো না কেন, ছিলে দেবী, তুমি আগে ছিলা দেবী, এখন হয়ে গেছে একজন দাসী। কি বললো বলো? কি বললো তার মানে বলো? ও একটু একটু রেগে গেছে, রেগে গিয়ে বললো তুমি আজকে এত সুন্দর করে সাজছো, যেই তুমি আমার ক্ষুধাটাকে হরণ করতাম, আমার ক্ষুধা আসতো না, তোমার মনে অনেক মধু ছিল, সেই তুমি আজকে যতই সাজগোজ করো না কেন, আমার কাছে তুমি একজন দেবী ছিলা, কিন্তু এখন যার কাছে আসো তার কাছে তুমি শুধুই একজন দাসী, তুমি আর দেবী নাই, তুমি দাসী হয়ে গেছো। এভাবে ও ওর ভূমিটাকে ভৎসনা করতেছে। ভৎসনা মানে কি? ভৎসনা মানে হচ্ছে মানে বাজে মন্তব্য করা বা মন খারাপ হয়ে বলা, রাগারাগি করা আর কি। বিদীর্ণ হিয়া, বিদীর্ণ হিয়া, হিয়া মানে হচ্ছে মন, বিদীর্ণ মানে হচ্ছে মন খারাপ করে। বিদীর্ণ হিয়া বা ভেঙে যাওয়া, আশাহত হিয়া যেটা আছে, বিদীর্ণ হিয়া মন খারাপ করে, ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, চারদিকে চেয়ে দেখলাম, প্রাচীরের কাছে, প্রাচীর মানে হচ্ছে দেয়াল, দেয়ালের কাছে এখনো যে আছে সেই আম গাছ। এ কি?
তো ওর বাসায় একটা আম গাছ ছিল, তো ও কিছুক্ষণ পর চালায় দেখলো, তাকায় দেখলো যে ওর ওই আম গাছটা এখনো আছে। ক্লাস 1 ঘন্টা, 6:30টায় শুরু হয়েছে, 7:30টায় শেষ হবে। তো প্রাচীরের কাছে ও মন খারাপ করে তাকায় দেখতে দেখতে হঠাৎ করে দেখে যে প্রাচীর বা দেয়ালের কাছে একটা আম গাছ এখনো রয়েছে। বসি তার তলে, তো আম গাছটা দেখে ওর মনটা একটু ঠান্ডা হইলো যে না, আমার সময়ের একটা গাছ তো অন্তত আছে। তার তলে বসে নয়নের জলে শান্ত হইল ব্যথা, আমাদের মনের ব্যথাটা শান্ত হইলো, ওর মনের ব্যথাটা একটু, কষ্টটা একটু কমলো। একে একে মনে উদিল, উদিল মানে হচ্ছে কি ভাইয়া? উদিল মানে হচ্ছে উঠলো, মনে আসলো। একে একে মনে উদিল স্মরণে, মানে স্মরণে মানে হচ্ছে মনে আসলো বালককালের কথা, আমার ছোটবেলার কথা। সেই মনে পড়ে, ও ছোটবেলার কথা মনে পড়তেছে, ওই ওখানে বসে বসে, যেহেতু জন্মভূমি, ছোটবেলার অনেক স্মৃতি আছে, সেগুলো মনে পড়তেছে আম গাছের তলায় বসে বসে। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, ও আগে ঘুমাইতো না জ্যৈষ্ঠের, যেদিন ঝড় হইতো জেগে থাকতো, কারণ অনেক ভোরে উঠে তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম, গাছের আম কুড়াইতে যাইতো, স্মৃতিচরণ করতেছে আর কি। সেই সুমধুর স্তব্ধ মানে নিরিবিলি দুপুর, পাঠশালা পলানো, স্কুল পালাইতো, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। তো আফসোস করতেছে গাছের নিচে বসে, যাহা রে এই জীবনটাকে আমি আর ফিরে পাবো, আমার যে জীবন চলে গেছে। বলতেছে এবার দেখো কি হইলো, হঠাৎ, সহসা মানে কি, সহসা মেলো হলো হঠাৎ, হঠাৎ করে একটা বাতাস আসলো, যে বাতাসের ফলে ওই আম গাছ থেকে বাতাস ফেলি গেল শ্বাস, ফেলি গেল শ্বাস মানে বাতাসটা এমন ভাবে গেল মনে হলো কেউ নিঃশ্বাস ছাড়ছে। বাতাস গেল এবং গিয়ে শাখা দুলাইয়া গাছে, গাছের একটা ডাল সে দুলাইলো বাতাসে, গাছের একটা ডাল দুলে উঠলো। দুটি পাকা ফল, দুইটা আম, লোভিল ভূতল, লোভিল মানে হচ্ছে পড়িল, মানে নিচে পড়লো, ভূতল মানে হচ্ছে নিচে, নিচে পড়লো দুইটা ফল আমার কোলের কাছে, ওর কোলের কাছে দুইটা ফল এসে পড়লো বাতাসের কারণে। নাহিকো, নাহিকো মানে নাই, রাত্রে নাহিকো ঘুম মানে রাতে ঘুম নাই। কি বলো দেখো, দুইটা ফল যখন পড়ছে ও মনে করলো, ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, মনে করলো আমারে মনে হয় চিনছে, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা, মানে ওই আম দুইটা পাইছে যখন ও মনে করছে কি আমারে মনে হয় আমার মা চিনতে পারছে, এই জন্য দুইটা ফল আমাকে স্নেহ এবং দান হিসেবে আমাকে দুইটা ফল দিছে যে তুই খা। হ্যাঁ, মানে এটার মনের ধারণা। তো এই অর্থগুলো একটু দেখো, স্নেহের সে দানে বহু সম্মানে, বহু সম্মানে বারেক, বারেক মানে হচ্ছে একবার, ঠেকানো মানে হচ্ছে ঠেকানো, মাথা মানে মাথা। সো যে আম দুইটা পড়ছে ওই আম দুইটা ও নিয়ে ওর মাথার সাথে কপালের সাথে ঠেকাইছে, মানে হয় না যে ধন্যবাদ জানায় না হিন্দুরা, ওরকম কপালে ঠেকাইছে আমটা অনেক সম্মানে। ওকে, তো আম দুইটা পড়ছে, আম দুইটা মাথা ঠেকাইছে, এটা কিন্তু প্রশ্নে আসবে যে ও একবার কোথায় মাথা ঠেকাইছে, আমে। তো যখন আম দুইটা পড়ছে এবং আম দুইটা হাত দিয়ে ধরলো, ওই মুহূর্তে বাগানের মালি ছুটে চলে আসে দৌড়ায়। হেনকালে, হেনকালে মানে হচ্ছে তখন, হেনকালে হয় যমদূত প্রায়, যমদূত মানে হচ্ছে যে কিনা মৃত্যুর দেবতা, দান কবচ করে, আমাদের আজরাইল যেরকম ওরকম, একজন মৃত্যুর দেবতা, মনে হচ্ছে যে মৃত্যুর দেবতার মতো একজন মানুষ এত জোরে ছুটে আসলো, মনে হচ্ছে সে যেন আমাকে আজকে মাইরেই ফেলবে, এরকম একটা ব্যাপার। ভূতল মানে হচ্ছে মাটিতে, হেনকালে তখন যমদূতের মতো, কোথা থেকে যেন মালি, মালি হচ্ছে যে বাগানের কাজ করে, সে মালি চলে আসলো। ঝুটি বাঁধা উড়ে, ওর একটা ঝুটি বাঁধা ছিল, ঝুটিটা উঠতেছে সপ্তম সুরে, সপ্তম সুরে মানে হচ্ছে জোরে জোরে পারিতে লাগলো গালে, আমাকে গালি দিতে লাগলো, মনে করছে আমি মনে হয় আম চুরি করছি। বারেক মানে একবার, এখানে লেখা আছে, চোখ দিয়ে দেখতে হবে কে এটা। সিয়াম, তুমি মনোযোগ দিচ্ছ না, সিয়াম তুমি মনোযোগ দিচ্ছ না, তোমার অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করা উচিত এবং বোর্ডের দিকে তাকায় দেখা উচিত, তুমি কিন্তু মনোযোগ দিচ্ছ না, 3বার তুমি একই প্রশ্ন করছো যেটা বারবার তোমাদেরকে বলা হয়েছে, ঠিক আছে? সো সিয়ামের মনোযোগ দিতে হবে। ওকে, কি বলছে দেখো, ঝুটি বাঁধা উড়ে, সপ্তম সুরে মানে কি অনেক জোরে জোরে, ঝুটি বাঁধা মানে হচ্ছে ওই মালিক ঝুটি বাঁধা ছিল, এটা উঠতেছিল, গালি দিচ্ছিল। তাকে আমি কহিলাম, কহিলাম তবে, উপেন বলতেছে আমি বললাম, আমি তো নীরবে দিয়েছি আমার সব, আমার যে 2 বিঘা জমি ছিল আমি তো দিয়ে দিছি, দুইটা মাত্র ফল, অধিকার আমার অধিকার, এটা আমি অধিকার করতেছি, এত তারিখ কলরব, কলরব মানে হচ্ছে শব্দ, মানে এত তার চিল্লা পাল্লা, এত চিল্লা পাল্লা, তাই মানে ও আবেগে আপ্লুত হয়ে গেছে যে দুইটা মাত্র পাকা ফল
আমার 2 বিঘা জমি নিয়ে নিল, আর মাত্র 2টা ফল আমি নিছি, মানে আমার কাছে পড়ছে, তাও আমি নি নাই, আমার কাছে এসে পড়ছে, এটার জন্য এত চিল্লা পাল্লা। কিন্তু মালি তোরে চিনে নাই ভাই, তুমি সব দিছো মানে তুই কে? মালি তো আর জানে না যেটা ওর জমি। বলছে কি, চিনল না মনে, আমাকে চিনলো না, নিয়ে গেল ধরে, কাঁধে তুলে লাঠি গাছ, লাঠি সহ নিয়ে গেল, আমাকে ধরে নিয়ে গেল। বাবু ছিপ হাতে জমিদারের কাছে নিয়ে যাচ্ছে, জমিদার তখন ছিপ, ছিপ মানে হচ্ছে মাছ দিয়ে যে বড়শি দিয়ে সেটা, ছিপ হাতে পারিষদ সাথে, পারিষদ মানে হচ্ছে সাঙ্গ পাঙ্গ মানে দলবল সাথে ধরিতেছিলেন মাছ। বাবু তখন মাছ ধরতেছিল, তো বাবুর কাছে ওকে ধরে নিয়ে গেছে, যাই চল তোকে বাবুর কাছে নিয়ে যাবো। সব কথা শুনে, শুনে বিবরণ মানে সব বিস্তারিত শুনে, ক্রোধে, ক্রোধ মানে রাগ, রাগে বাবু কন, তিনি কন, মারিয়া করিব খুন, আমার বাগানে ঢুকছস তুই, তারই মানে হচ্ছে তার। এগুলো খুবই সিলি ওয়ার্ডস, তুমি এগুলা, আমি আমার মনে হয় তোমাদের এগুলো বাংলা যারা পড়ো তাদের কিছু কিছু জিনিস বোঝা উচিত, যে 2টি ফল তার করি অধিকার, এত তারই কলরব, এত তার জন্য এত কলরব, এটা বুঝাইছে। এটা খুবই সিম্পল একটা লাইন ছিল। সো আই হোপ তোমরা বুঝছো। সো বলতেছে শুনে বিবরণ, ক্রোধে তিনি কন, ক্রোধ মানে রাগে তিনি বলেন, তোমাকে মেরে আমি খুন করব। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, মানে বাবু যত বলতেছে তার সাঙ্গ পাঙ্গ আরো বেশি বলতেছে, এই তুই চোর, এই বেটা চোর, এই বেটা চোর, এরকম। আমি বলিলাম শুধু 2টি আম, ভিক মাগি মহাশয়, ভিক মানে হচ্ছে ভিক্ষা চাওয়া, এই মাগি মানে হচ্ছে মাঙা, মানে চাওয়া, ঠিক আছে, এটা হচ্ছে চাওয়া, ভিক মাগি মানে ভিক্ষা চাওয়া, তোমার কাছে আমি 2টা ফল ভিক্ষা চাই মহারাজ। বাবু কহে হেসে, বাবু তখন হাসতেছে, সেটা বলে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়, অতিশয় মানে এই বেটা তো সাধু, একটা সাধু বেশে একটা চোর, কারণ ও ও ভাবছে যে ভিক্ষা চাইছে, বাট তারপরে বলছে আরে এই বেটা তো চোর। হ্যাঁ, বাবু ওকে চোর বললো, উপেনকে বাবু চোর বলল। তখন উপেন বলতেছে আমি শুনে হাসি, আখি জলে ভাসি, কেঁদে দিছে আর কি। এই ছিল মোর ঘটে, ঘটে মানে হচ্ছে কপালে, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। খুবই আইরনি না, কি বলছে দেখো, ও শুনে হেসে দিছে যে তুমি আমাকে চোর বলতেছো মহারাজ, অথচ আমার জমিটাই তো তুমি মিথ্যা দেনার মাধ্যমে চুরি করে নিছো, সেই তুমি আজকে মহারাজ সাধু আর আমি আজকে চোর, মানে উল্টা হয়ে গেছে, আমার আমি হচ্ছে সাধু তুমি চোর, সেখানে তুমি আজকে আমার আরো চোর বলতেছো আর তুমি নিজে হয়ে গেছো সাধু, এটা বলে সে হেসে দিল। তো এই কবিতার মূল ভাব, অতিশয় মানে হচ্ছে অনেক বেশি, সাধু চোর অতিশয় অনেক বেশি বড় চোর। সো এটা ছিল কবিতাটা। এই কবিতাটার ভাবার্থটা কি? ভাবার্থটা হচ্ছে, কবিতাটার মূল ভাবটা কি? কবিতাটার মূল ভাব হচ্ছে আমাদের সমাজে যে যারা কিনা গরিব বা দরিদ্র মানুষজন, এই দরিদ্র মানুষজনের অনেক অনেক সম্পত্তি লুট করে নেয় আমাদের শাসক শ্রেণী, যারা কিনা অনেক বেশি ধনী, এই ধনী মানুষেরা অনেক ক্ষেত্রে আমাদের গরিবদের জিনিসপত্র মেরে খায়, লুট করে, দুর্নীতি করে। এটা মূলত দুর্নীতির বিরোধী একটা কবিতা, যেখানে শাসক শ্রেণীর একটা শোষণ আমরা দেখতে পাচ্ছি। উপেন হচ্ছে সকল দরিদ্র মানুষের প্রতিনিধি, যে দরিদ্র মানুষদেরকে লুট করে নিয়ে যায় আমাদের সমাজের ধনী মানুষেরা। এটাই মূলত এই কবিতার মূল ভাব। আমাদের ক্লাসটা আমরা শেষ করব, কিন্তু আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, দেখবো তোমরা কবিতাটা কতটুকু পড়েছো। চলো আমরা কিছু এমসিকিউ পড়ি। সো এটার উপর ভিত্তি করে তোমাদের আমরা মার্কস দিব যে তুমি কত মার্কস পাচ্ছ। সো প্রথম এমসিকিউ তোমাদের জন্য, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়, এখানে কাকে চোর বলা হয়েছে? মূল ভাব বলে দিছে অলরেডি রিফাত। বলো 1 নাম্বার, সাধু বেশে পাকা চোর, এখানে পাকা চোর কাকে বলা হয়েছিল? কাকে বলা হয়েছে যে সাধু বেশে চোর? এটা কাকে বলা হয়েছে? বলে ফেলো। কাকে পাকা চোর বলা হয়েছে বলো। উত্তর দাও, কমেন্টে উত্তর দাও, কমেন্ট আছে কমেন্টে উত্তর দাও। কুইজ দেন, কুইজ দিব পরে, আগে উত্তর দাও।
সেটার উত্তর কি হবে? এটা হচ্ছে উপেন। উপেনকে বলছে যে চোর। ঠিক আছে, অল রাইট। 2 নাম্বার, উপেন কত বছর পরে নিজ গ্রামে ফিরে আসে? বলো। পোল দিচ্ছে, একটা কুইজ দিচ্ছি, যাও কুইজ যাচ্ছে তোমাদের কাছে, তোমাদের স্ক্রিনে একটা কুইজ যাবে, তোমরা আমাকে কুইজের উত্তরটা দাও। দিয়ে দিয়েছি, কুইজ দিয়ে দিয়েছি, উত্তর দাও। একজন আল্লাহর বান্দা ভুল করছে। ওই যে পথ হাতে বাটে, হাটে বাটে, হাটে মাঠে বাটে, এই মতো কাটে বছর 15-16। তাহলে বছর 15-16, কারেক্ট অ্যান্সার কি হবে? 15-16। যারা পারো নাই মিলায় নাও, বছর 15-16 হবে। 10 থেকে 15 কোথায় পাইছো সিয়াম? সিয়াম তুমি তো আসলে মনোযোগ দেয় নাই সিয়াম। এই মোহাম্মদ সিয়াম, তুমি খুবই ফাঁকিবাজি করছো আজকে। এরকম ফাঁকিবাজি করলে কিন্তু ফাঁকিতে পড়ে যাবা। কবিতার লাইনটা মনে নাই? হাটে মাঠে বাটে, এই মতো কাটে বছর 15-16। 15-16, 10 থেকে 15 কই পাইছো? হবে না, ওটা ভুল হয়েছে। আচ্ছা, এটা হবে কারেক্ট অ্যান্সার, 15-16 বছর। চলো পরেরটা। উপেন তার জন্মভূমিকে কি বলে তিরস্কার করেছেন? যখন সে ফিরে আসে, সে তখন একটা গালি দেয় ওদেরকে। ঠিক আছে, যে বললাম না গালির মতো করে দিচ্ছে, সেটা কি ছিল? নীলাজ কুলোটা, নীলাজ জননী, নীলাজ দাসী, দাসী জননী। যারা মনোযোগ দিয়েছে ওরা পারবে, যারা মনোযোগ দেয় নাই ওই সিয়ামের মতো তারা পারবে না। দিয়েছি, পোল দিয়েছি, কুইজ দিয়েছি, তোমাদের কাছে যাচ্ছে। দিয়েছো, ভোট দিয়েছো সবাই? নীলাজ কুলোটা ভূমি। উত্তর হচ্ছে নীলাজ কুলোটা ভূমি। নীলাজ মানে হচ্ছে নির্লজ্জ, অসৎ, এটা কারেক্ট অ্যান্সার। তোমরা অনেকেই ভুল করছো, বাট বেশিরভাগই তোমরা সঠিক উত্তর দিয়েছো। যারা মনোযোগ দেয় তারা পারে, যারা মনোযোগ দেয় না তারা পারে না। ভেরি সিম্পল, নীলাজ কুলোটা ভূমি। পরেরটা, 2 বিঘা জমির সবকিছু নিশ্চিহ্ন হলো, কোন স্মৃতিচিহ্ন এখনো টিকে আছে? প্রাচীর, শাকপাতা, পুষ্পিত কেচ, আম গাছ। কোনটা এখনো পর্যন্ত টিকে আছে? তার উত্তরটা একটু আমাকে বলো। কোন জিনিসটা এখনো টিকে আছে? ও খুঁজে পাইছিল যে কি এই জিনিসটা এখনো আছে, এটা কোনটা? কি হবে উত্তর বলো সবাই। পড়লেও ভোট দাও, কমেন্টেও লিখো। কাজী মারিসিয়া আলম জান্নাত উত্তর সঠিক হয়েছে, সামিরের উত্তর সঠিক হয়েছে, ফারজানা আক্তার উত্তর সঠিক হয়েছে, জুনায়েদের উত্তর সঠিক হয়েছে, রিফাত হোসেন, সৈয়দ জিহাদুল ইসলামের উত্তর সঠিক হয়েছে,
যারা উত্তর দিয়েছো। নিউ ইউজার মোহাম্মদ নীরব, উত্তর সঠিক হয়েছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আম গাছ। একটা আম গাছ ছিল, ওই আম গাছের আমই পরে মাটিতে কাছে পড়ে। সহসা শ্বাস ফেললো কে? সহসা শ্বাস ফেললো কে? সহসা শ্বাস ফেলে গেল বাতাস। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, লাইন মনে আছে? সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল কি জানি, দুটি ফল তার লোভিল ভূতল আমার কোলের কাছে, এরকম। ভাইয়া উল্টা পাল্টা দেন কেন? এটা আমি দিই না, ওটা অটো যায় এরকম, এটা সিস্টেমটা এরকম। এজন্য তা ঠান্ডা মাথায় দিবা, যাবে কোনটা এ কোনটা বি ভালো করে দেখে এখানে দেখবা আগে। সঠিক উত্তর বি। এবার বিটা খুঁজবা কোথায় আছে, সেই বিতে চাপ দিবা। ভগবান উপেনকে কোথায় রাখবেন না বলে মনে করেছিলেন? ভগবান উপেনকে মোহগর্তে রাখবে না বলে মনে করেছিলেন। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, বলছে না? সেটা হচ্ছে মোহগর্তে রাখবে না বলে মিল করছে, এটা হচ্ছে সি হবে। 4 নাম্বার, 2 বিঘা জমির আশেপাশে কত রঙা পাতার শোভা দেখা যায়? 4 রঙা, 5 রঙা, 6 রঙা, 7 রঙা। ভুল করবা না, আগে উত্তর বের করো কি হবে। এ বি সি ডির মধ্যে কোনটা উত্তর হবে এটা আগে বের করবে, এটা হচ্ছে প্রথম কাজ। তারপর সেটা খুঁজে এখান থেকে উত্তর দিবা। কি হবে এটার উত্তর? কত রঙা পাতা ছিল? পাঁচ রঙা পাতা, রাইট? মনে আছে তোমাদের? 5 রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ। স্যার আপনার কি মুখস্থ কবিতাটা? ইয়াস, তোমাদের এইটার বাচ্চাদেরকে আমি এতবার পড়াইছি, আমি বললাম 5-6 বছর ধরে পড়াচ্ছি, সো ইয়াস কবিতা মুখস্থ হয়ে গেছে। বঙ্গভূমির প্রতি 2 বিঘা জমি, 9-10 এর কবিতা, এগুলো সবই আমার মুখস্থ মোটামুটি, বাংলা পড়াইতে পড়াইতে। এটা 5 রঙা, উত্তর হচ্ছে 5 রঙা, 5 রঙা পাতা অঞ্চলে গাথা। ওকে। 8 নাম্বার, স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠিকানো মাথা। উপেন কোথায় মাথা ঠেকালেন? ফল দুটিতে, যে দুইটা ফল পড়ছিল ওই ফল দুইটাতে সে মাথা ঠেকাইছিল। ওকে। 9 নাম্বার, 2 বিঘা জমি কবিতার মূল বিষয় কি? সম্পদ লিপ্সা, সম্পদের প্রতি যে লোভ মানুষের, সেই সম্পদ লিপ্সা। পরেরটা, ভূস্বামী প্রস্তাবের কতদিন পরে উপেন ভিটে মাটি ছেড়ে বের হয়? মানে ভূস্বামী চলে যাওয়ার পর কয় মাস পরে ওরা মিথ্যা দাবি দিয়ে বাইর করে দিছিল? কয় মাস পরে? এটা লাস্ট এমসিকিউ, আর আমাদের এমসিকিউ নাই কিন্তু, সেটার উত্তরটা সব সঠিকভাবে দিবা। আমি কুইজ দিচ্ছি আরেকটা। 10 নাম্বার, সে কয় মাস পরে তাকে মিথ্যা মামলার দায়ে বের করে দিয়েছিল বলো? আগে এখানে উত্তর কি বের করো, এ বি সি ডি। যদি মনে করো এ বা বি যেটাই উত্তর হবে ওটা চিহ্নিত করে এবার পোল যখন যাবে ওইটা খুঁজে বের করবা, ঠিক আছে? 8 নাম্বার ডি হবে কেন? কে বলছে 8 নাম্বার ডি হবে? বারেক মাথা ঠেকাইছে ফল দুটিতে। আমি যেটা বলছি এটা রাইট, তোমরা যেটা বলছো এটা ভুল। আম গাছে মাথা ঠেকায় নাই, ফল দুটাতে মাথা ঠেকাইছে। 10-এর উত্তর বলো। দিয়েছ উত্তর? সামির সাহিব দিহানের উত্তর হয়েছে, সৈয়দ জিহাদুল ইসলাম উত্তর হয়েছে, হিতমাসুল উত্তর হয়েছে, সিয়ামের উত্তর হয়েছে, আবার মোহাম্মদ সিয়াম অনেকক্ষণ পর একটা উত্তর হয়েছে। সামির উত্তর হয়েছে বিদ্যাময়ী সরকার হয়েছে। হাবিবের উত্তর হয়েছে। ভেরি গুড, ভেরি গুড গাইস, তোমাদের মতো অনেকেরই এই উত্তরটা হয়েছে। 90%, 80 to 85% এর উত্তরটা পারছো তোমরা। ভেরি গুড, অ্যামেজিং। 1.5 মাস, এটা হবে কারেক্ট অ্যান্সার। তার মানে তোমরা কবিতাটা তোমাদের ক্লিয়ার। আমার একটা স্লোগান আছে, কি জানো? আমরা যারা বাংলা আমার কাছে পড়ে ওরা আমাকে বলে, আমার স্টুডেন্টরা এটা বলে, সেটা হচ্ছে আমি বলি লিমন ভাইয়া ইজ হেয়ার, ওরা বলে বাংলা এন্ড বিজিএস হবে ক্লিয়ার। সো তোমরা যদি 10 মিনিটস করে ভর্তি হও
তাহলে তোমাদেরও বাংলা এবং বিজিএস ক্লাস 8 এর সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। যারা এখনো ভর্তি হও নাই বা ভর্তি হতে চাও তারা কল করো 16910, এই নাম্বারে কল দিয়ে বলো আমি লিমন স্যারের একটা ক্লাস করেছি, আমার ভর্তি হওয়া লাগবে, আমি ভর্তি হইতে চাই, এবং তোমাকে তারা ভর্তি করিয়ে নিবে। সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ডেমো ক্লাসটায় থাকার জন্য। আমাদের অনেক কিছু ছিল, এগুলো আমরা পেইড ব্যাচে পড়াই, এগুলা এই ডেমো ক্লাসে আপাতত এইটুকুই ছিল, বাকিগুলো আমরা আমাদের যারা অনলাইন ব্যাচে যারা আছে ওদেরকে আমরা বাকি জিনিসগুলো পড়াবো। সো এখানে সিকিউ থাকে, সিকিউরিটিকে অনেক কিছু দেখাই। সো তোমরা যারা যারা ছিলে তারা সবাই 16910 তে কল দিয়ে ভর্তি হতে চাইলে ভর্তি হয়ে যাও, নাম্বারটা এখানে লেখা আছে। ইনশাআল্লাহ তোমাদের অনেকের সাথেই পেইড ব্যাচে আবার দেখা হবে। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।